সবাইকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই অনেক ভালো আছো। তো তোমাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি আর কি। তো আজকে আমাদের আলোচনার যে মূল বিষয়বস্তু তোমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছ, যে স্ক্রিনে টাইটেলে তোমরা দেখতে পাচ্ছ যে ক্রোমাটোগ্রাফির যে 3 রকমের ক্রোমাটোগ্রাফি। আসলে অ্যাকচুয়ালি গত ক্লাসে আমরা ক্রোমাটোগ্রাফি নিয়ে আলোচনা করেছিলাম এবং ক্রোমাটোগ্রাফি কত প্রকার, কি কি ইত্যাদি বিস্তারিত আমরা আলোচনা করেছিলাম। তো আজকে আমরা যেটা আলোচনা করব মূলত যে ক্রোমাটোগ্রাফিগুলোর প্রকারভেদ আলোচনা করা হয়েছিল, কিন্তু আমাদের সিলেবাসে রয়েছে যে মোট 3টি ক্রোমাটোগ্রাফি নিয়ে আলোচনা রয়েছে। তার মধ্যে 1 নম্বর ক্রোমাটোগ্রাফি হচ্ছে আমাদের কলাম বা অধিশোষণ ক্রোমাটোগ্রাফি, যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে অ্যাডজর্পশন। হ্যাঁ, কলাম বা অধিশোষণ ক্রোমাটোগ্রাফি। এবং 2 নম্বরটা হচ্ছে আমাদের পাতলা স্তর ক্রোমাটোগ্রাফি, যেটাকে থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি বলা হচ্ছে। আর 3 নম্বর রয়েছে আমাদের পেপার ক্রোমাটোগ্রাফি। ঠিক আছে, আচ্ছা। তো আজকে আমরা সেই ক্রোমাটোগ্রাফিগুলো নিয়ে আলোচনা করব। তো দেখি অলরেডি অনেকে তোমরা জয়েন করে ফেলেছো। লিখন মহানায়ক নমস্কার স্যার। অনামিকা দাস ঋতু নমস্কার। আচ্ছা, নিশিকান্ত বিশ্বাস নমস্কার। সোহেল রানা সবুজ ওয়ালাইকুম সালাম স্যার, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি সবুজ। আচ্ছা, সুমাইয়া আক্তার মিম কেমন আছেন? ভালো আছি। নিশিকান্ত কেমন আছেন? ভালো আছি। মোহাম্মদ রাইহান হোসাইন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আশিকুজ্জামান আশিক ওয়ালাইকুম সালাম। আচ্ছা, মোহাম্মদ রাইহান হোসাইন কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। দেখো, তোমাদের দোয়া এবং আশীর্বাদে আমি বেশ ভালো আছি। তো এখন তোমরা বলো যে তোমরা ঠিক কেমন আছো। হ্যাঁ, তো মোহাম্মদ শামীম হাসান ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, ভালো আছি শামীম। আসলে ভালো থাকতে হবে, ভালো থাকার চেষ্টা করতে হবে। পারতপক্ষে আমরা ভালো থাকি না, এটা আমাদেরও কিছুটা নিজেদের দোষের কারণে আমরা ভালো থাকি না। হ্যাঁ, তো ভালো থাকতে গেলে সেটা ভালো থাকার চেষ্টা করতে হয়, ভালো থাকতে জানতে হয়। ঠিক আছে। আর শারীরিক অসুস্থতা জনিত কারণে যদি কেউ আমরা ভালো না থাকি, সেটাতে তো আমাদের কারো কোনো হাত নেই, এটা সৃষ্টিকর্তার সম্পূর্ণ ইচ্ছে। আর কিছু কিছু বিষয় আছে যেগুলো মানুষের হাতেই, আর মানুষ সেগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে না। অর্থাৎ মানুষ চেষ্টা করেও সেগুলো নিয়ন্ত্রণে ব্যর্থ হয়। কিন্তু ব্যর্থ হয় বলতে কি, মানুষ যদি আবার চেষ্টা করে, একটু কঠিনভাবে চেষ্টা করে, একটু কঠোরভাবে চেষ্টা করে, তাহলে অবশ্যই মানুষ সহজভাবে বাঁচতে পারবে, এত জটিলতা থাকবে না। হুম। তো আচ্ছা, মোহাম্মদ সোহানুর রহমান শিশির ওয়ালাইকুম সালাম। ভালো আছি। শামীম হোসাইন ভালো আছি। সোহেল রানা সবুজ কেমন আছে? ভালো আছে, হ্যাঁ। হোসেন মোহাম্মদ ইমরান ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছো? আচ্ছা, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তো এখন আমি তোমাদের যে বিষয়টা একটু আলোচনা করতে চাই আমাদের লাইভের শুরুতে, তো সাধারণত আচ্ছা, একটু কমেন্ট করে আমাকে তোমরা জানাও তো যে লিখন মহানায়ক, এমন এমন খাওয়া দাওয়া হয়েছে যে কথা বলতে পারছি না। তো তবুও ক্লাসটা মিস করতে চাইনি। আপনার আপনার ক্লাসগুলো আমার অনেক ইমপ্রুভড করেছে। আচ্ছা, থ্যাংক ইউ লিখন মহানায়ক, অনেক ধন্যবাদ। তো অ্যাকচুয়ালি দেখো, খাবে খাবে ভালো কথা, কিন্তু এত বেশি খাবে না যে এই খাওয়াটা আবার আমাদের জন্য সমস্যা বয়ে আনে, তাই না? আচ্ছা, ঠিক আছে। তো দেখো, গতকালকে তার আগের দিন একটা বেয়াদব ছেলে, তোমরা সকলেই হয়তো বা জানো অনেকে, আর যদি না জেনে থাকো শোনো, আমি তোমাদের বলি। একটা ছেলে আমার সঙ্গে অত্যন্ত বেয়াদবি করেছে, এবং শুধুমাত্র আমার সাথে না, সে কি করেছে, সে এই লাইভে সরাসরি সে বিভিন্ন রকমের আজে বাজে এবং অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত নোংরা ভাষা ব্যবহার করেছে। তোমাদের সবার সাথেই সেটি করেছে, শুধুমাত্র সেটি আমার সাথে না। তো এখন হুসাইন মোহাম্মদ ইমরান কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি হুসাইন। তো মোহাম্মদ নোমান স্যার, আমি রংপুর থেকে দেখছি আপনাকে, অনেক ধন্যবাদ নোমান। আমার বাসা ফুলবাড়িতে, তুমি হয়তো বা জানো কিনা জানি না, আমার বাসা দিনাজপুর ফুলবাড়ি। তো ফুলবাড়ি থেকে রংপুর কিন্তু খুব বেশি দূর রাস্তা না। হ্যাঁ, 1 ঘন্টা থেকে সোয়া ঘন্টা লাগে বাসে।
বা মোটরসাইকেলেও তাই 1 ঘন্টার রাস্তা। তো যাই হোক, আহ মোহতাসিন পায়েল ইবনে জিয়া, স্যার আমি ঠাকুরগাঁ থেকে দেখছি আপনাকে। আচ্ছা, অনেক ধন্যবাদ। আচ্ছা, মোহাম্মদ সোহানুর রহমান শিশি, স্যার লিখন মহানায়কের কাশি হয়েছে। আচ্ছা, হোক, অসুবিধা নেই, অসুস্থতা এই সময় থাকতেই পারে। আমারও শরীরটা সকাল থেকে ভালো লাগছে না, এখন টোটালি আনইজি লাগছে যে কখন যে আমিও অসুস্থ হয়ে যাই। তো যাই হোক, আমি তোমাদেরকে যেটি বলছিলাম যে একটা ছেলে অত্যন্ত বেয়াদবি করার কারণে গত দুদিন থেকে আমরা বেশ ডিস্টার্বড আর কি। তো সে ছেলেটা, তোমরা একটু ভালোভাবে শোনো। তো সেই ছেলেটা তার দুটো আইডি থেকে আর কি আমার লাইভে জয়েন করে। তো একটা আইডি আমি অলরেডি তাকে ব্লক করে দিয়েছি, সে আর সেই আইডি থেকে আমাকে কোথাও কোনো কমেন্ট বা কোনো কিছু করতে পারবে না। তো আমাকে একজন তোমাদের মধ্যে থেকে, তোমাদের বন্ধু বান্ধব আমাকে ফোন করে জানায় যে স্যার সে এখনো পেজে অ্যাক্টিভ আছে, আর তার নাম আমি বলছি না এই মুহূর্তে। তো সে যদি নিজেকে সংশোধন করে নেয়, এবং সে এই আইডি থেকে কোনো রকমের বেয়াদবি এখন পর্যন্ত করেনি। তো আমি জানি যে সে কে। তো আমি তার নাম এখানে বলছি না। আমি যখনই তার কোনো রকমের বেয়াদবি এবং কোনো রকমের অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত যদি কোনো কিছু লক্ষ্য করি, তাহলে সঙ্গে সঙ্গে আমি তার এই আইডিটাকেও তাকে ব্লক করে দেব। তো সে আমার কথাগুলো শুনছে, আজকে সে লাইভে আছে। তো তোমাদের সবাইকে একটু ধৈর্য ধরে থাকার জন্য আমি অনুরোধ করব, এবং যেহেতু এটা একটা লাইভ ক্লাস, এখানে তোমরা সকলে মাথা ঠান্ডা রেখে আমার কথাগুলো শুনবে, এটাই আমি প্রত্যাশা করি, এবং আমরা ক্লাসে মনোযোগ দিই এখন। আর সবথেকে বড় বিষয় যেটি, সেটি হচ্ছে যে এখানে সবাইকে সবার একটা শ্রদ্ধাবোধ, একটা ভালোবাসা বোধ থাকা উচিত, কারণ তোমরা এখানে সকলেই ক্লাসমেট। তোমাদের এখানে সম্পর্কটা হচ্ছে তোমরা ক্লাসমেট সম্পর্ক, ঠিক আছে? তোমাদের তোমাদের মধ্যে, আর তোমাদের আমার মধ্যে শিক্ষক ছাত্র ছাত্রী সম্পর্ক। তো অবশ্যই এই সম্পর্কটাকে সম্মান করে সেই সম্পর্কটাকে শ্রদ্ধা করতে হবে আমাদের, ঠিক আছে? আচ্ছা, আমি তোমাদেরকে শেখাতে এসেছি এবং তোমাদেরকে আমি এখানে শেখাবো, তোমরা এখানে শিখবে। তোমরা যদি একটু মনোযোগী হও তাহলে অবশ্যই তোমাদের প্রত্যেকটা ক্লাস তোমরা এখান থেকে শিখতে পারবে। এবং আমি বলেছি আমার এই বেসিক ক্লাসগুলো সাধারণত সকল কোয়ালিটির স্টুডেন্টদের জন্য। আর আমার আরেক ক্যাটাগরির ক্লাস হবে, সেটা হচ্ছে আমার অ্যাডভান্স ক্লাস। যারা একটু ভালো বোঝো, যারা বুঝতে খুব তাড়াতাড়ি বোঝো, তাদের জন্য রয়েছে আমার অ্যাডভান্স ক্লাস। শুধু তাদের জন্য না, অ্যাকচুয়ালি সবার জন্যই এই অ্যাডভান্স ক্লাসগুলো আমার। আমার সকল ক্লাস সবার জন্য, হ্যাঁ, শুধুমাত্র বেসিক না, শুধুমাত্র অ্যাডভান্স না। তো যাই হোক, আমি চেষ্টা করছি যে আগে বেসিক ক্লাসগুলোকে সম্পূর্ণরূপে শেষ করার জন্য, বইয়ের একদম শুরু থেকে শেষ পর্যন্ত, এবং প্রত্যেকটা টপিকস ধরে ধরে আমি সেগুলো তোমাদেরকে পড়াবো। আর একটা বিষয়, সেটি হচ্ছে যে অ্যাডভান্স ক্লাসগুলো আমি আমার আমার যে বেসিক ক্লাসগুলো রয়েছে, এই ক্লাসগুলো শেষ করার পরে আমি অ্যাডভান্স ক্লাস শুরু করব, ঠিক আছে? আর তোমরা যারা এখানে নতুন লাইভে জয়েন করেছো আজকে, তোমরা যারা হয়তোবা জানো না যে আমি আমার ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ থেকে আমি লাইভ করে থাকি সাধারণত। আর তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের লিংক। তোমরা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা ইউটিউব চ্যানেলের বেল বাটনটাকে অন করে রাখবে। তাহলে আমি প্রত্যেকটা দিন সাধারণত আমার ক্লাস ভিডিওগুলো বা লাইভ ভিডিওগুলোকে রেকর্ড করে রাখি। সেই ভিডিওগুলো কি করি, আমি সেই ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। আর তোমরা ফেসবুক পেজটাতে লাইক দিয়ে সেখানে অ্যাক্টিভ থাকবে। আর আমি কখন কোন সময় ক্লাস নেব না নেব সেটা আমি ফেসবুক পেজে নোটিশ করে থাকি প্রত্যেকটা দিন। হ্যাঁ, এই যে তোমাদের যে লাইভ ক্লাসটা আমি নিচ্ছি, এই লাইভ ক্লাসের শেষে আমি নোটিশ করব যে আগামীকালকে অ্যাকচুয়ালি আমি ক্লাস নেব কি না। যদি নেই, তাহলে সেটা কোন সময়, সেটা তোমরা ভালোভাবে নোটিশটা একটু খেয়াল করবে, ঠিক আছে? তো যাই হোক, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এখানে কেউ যেন কমেন্ট করছো দেখছি, সেটা হচ্ছে মোহাম্মদ গোলাম গিয়াস। ওয়ালাইকুম সালাম গোলাম গিয়াস। আচ্ছা স্যার, কেমন আছেন? শামসুল আরিফিন শান্ত, ভালো আছি। আর শান্ত বরিশাল থেকে বলছো? হ্যাঁ, অনেক ধন্যবাদ। আচ্ছা, সময় একটা কোন কলেজ? মোহাম্মদ রায়ান হোসাইন, স্যার শুধু তার নামটা বলেন। দেখো, আমি তার কিন্তু নাম আমি তোমাদের সামনে বলতে চাচ্ছি না, কিন্তু আমি জানি সে কে। সে এই লাইভের মধ্যেই আছে। তার আর
একটা মাত্র অনাকাঙ্ক্ষিত কোনো আচরণ আমি যদি লক্ষ্য করি, তার এই আইডিটাও আমি ব্লক করে দেব। সে আর কখনোই আমার ক্লাসে অ্যাটেন্ড করতে পারবে না, এমনকি আমাকে সে আর কখনোই দেখতে পাবে না, কোনো জায়গা থেকে না, প্রোফাইল থেকে না, গ্রুপ থেকে না, পেজ থেকে না, এভরি জায়গা থেকে আমি তাকে ব্লক করে দেব। ঠিক আছে? এবং তোমরা হয়তোবা জানো না, সে আজকেও সকালে আমাকে একটা বাজে কমেন্ট করছে এবং সে বলছে এই কথাটা যে আমি নাকি তাকে কখনোই ব্লক করতে পারবো না। তো সে এখানে আছে, আমি তাকে বলছি, তাকেই উদ্দেশ্য করে বলছি যে তোমার ওই আইডি থেকে তুমি আমার সঙ্গে একটু কন্ট্যাক্ট করার চেষ্টা করো। তোমাকে আমি চ্যালেঞ্জ করলাম, তুমি তো আমাকে চ্যালেঞ্জ করেছো, আমি তোমাকে পাল্টা চ্যালেঞ্জ করছি যে তুমি তোমার সেই আইডিটা থেকে আমাকে একটু কন্ট্যাক্ট করার চেষ্টা করো, আমাকে একটু কন্ট্যাক্ট করার চেষ্টা করো, অর্থাৎ তুমি পেজে কোনো কিছু কমেন্ট করার চেষ্টা করো এবং সেটা আমাকে দেখাও যে তুমি কমেন্ট করতে পেরেছো। ঠিক আছে? তো যাই হোক, আর বেশি কিছু বলছি না। তো তাকে আমি একটা সুযোগ দিয়েছি, সে অন্য আইডি থেকে এখানে অ্যাক্টিভ আছে, তো আমি নাম বলছি না তার, আমি তাকে শুধু একটা সুযোগ দিচ্ছি। সে যেহেতু আমার স্টুডেন্ট হিসেবে আমার কাছে এসেছে, আমি একজন টিচার হিসেবে তাকে আমি একটা সুযোগ দিতেই পারি। কিন্তু এই সুযোগের সদ্ব্যবহার না করে সে যদি অপব্যবহার করে এবং আবার যদি সে আগের মতো বাজে আচরণ করে, তাহলে আমি তাকে এবার ফাইনালি টোটালি ব্লক করে দেবো এভরিহোয়ার, প্রত্যেকটা জায়গা থেকে। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। কেমন আছেন? বরিশাল থেকে বলছি। গোলাম গিয়াস কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি গোলাম। নোমান কারমাইকেল থেকে। আচ্ছা, লিখর মহানায়ক, থ্যাঙ্কস স্যার ক্লিয়ার করার জন্য। আচ্ছা, অনেক ধন্যবাদ। তোমাদের কারোরই কোনো টেনশন নেই, তোমরা নিশ্চিন্তে আমার ক্লাসগুলো করতে পারবে, কোনো রকমের বেয়াদবির স্থান আমার এখানে হবে না। আর যখন তোমাদের কোনো রকম কারো বেয়াদবি চোখে পড়বে, তাৎক্ষণিকভাবে আমাকে কমেন্ট করবে, প্লাস আমাকে সরাসরি ফোনও করতে পারো, সেক্ষেত্রে আমার কোনো আপত্তি নেই। ঠিক আছে? আচ্ছা, অল ক্লিয়ার স্যার। আছি স্যার। রায়হান হোসেন। আচ্ছা, মোহাম্মদ সোহানুর রহমান শিশির লিখন মহানায়ক, এই ছেলে থ্যাঙ্কস। এর এর কি হয়েছে? কাশি হয়েছে। আচ্ছা, ঠিক আছে। সুমাইয়া আক্তার মিম, হুম স্যার, টিচার হলে আমাদের প্যারেন্টস মতো। আচ্ছা, অনেক ধন্যবাদ মিম। আচ্ছা, রাহিন ইসলাম, থ্যাঙ্কস ব্রাদার। আচ্ছা, সেম টু। আচ্ছা, লিখর মহানায়ক, ঠিক বলছো, বাট জেনে রাখা ভালো যে আমি হোমিওপ্যাথিক মেডিকেল স্টুডেন্ট। আচ্ছা, অনেক ধন্যবাদ। সুমাইয়া আক্তার মিম, মোহাম্মদ আসিফ স্যার, সবার আগে আমি দেখব। আচ্ছা, রায়হান হোসেন, আমি কাউকে দেখাতে চাই না, সে কে? হ্যাঁ, সে নিজে বুঝতে পেরেছে আর কি। অনামিকা দাস ঋতু, ও কেন এইরকম করছে স্যার? আমাদের ক্লাসের মধ্যে এসব করে ওর কি লাভ হয়? আসলে এসব করে ওর কিছু লাভ নেই। ও কিছু শ্রেণীর লোকজন থাকেই, যেটা আসলে প্রত্যেকটা ভালো ভালো জায়গায় ভালো ভালো কাজ হলে সেখানে তারা দেখবার ডিস্টার্ব করবে। ওর তো এখানে কোনো উদ্দেশ্যই নেই, বা এখানে একটা ডিস্টার্ব করার জন্য সে এসেছে, বা সে এই ধরনের কেন যে নোংরা আচরণ করলো আমি বুঝতে পারলাম না। হুম। আচ্ছা, ঠিক আছে। জি ভাইকে টাইম একটু নক ব্রাদার। আচ্ছা, মোহাম্মদ শাহজাহান হোসেন, ওয়ালাইকুম সালাম, কেমন আছেন স্যার? হ্যাঁ, ভালো আছি শাহজাহান। স্যার, আজ একটু সিক ফিল করছি, তবুও ক্লাস করছি। আমি তো বিকেল থেকেই অনেকটাই সিক। আমি ঠিক মতো মানে আর কি প্রেজেন্ট করতে পারছি না তোমাদের সামনে। তারপরেও আমি এসেছি তোমাদের ক্লাসটা নেওয়ার জন্য। তো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে তোমরা অ্যাটেন্ড করেছো আমার লাইভে। আর কথা না, এখন আমরা সরাসরি ক্লাসে ফিরবো। আর ক্লাসে ফেরার পূর্বে যেটি কথা, সেটি হচ্ছে যে আমার এভরি ডিটেলসগুলো আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি কমেন্টে। তোমরা যার যেটা প্রয়োজন হবে সে সেটা থেকে ইনফরমেশন নেবে। ঠিক আছে? তোমরা কমেন্টে চেক করে দেখো, সকলেই আমার এভরি ডিটেলস আমি দিয়েছি। ফেসবুক প্রোফাইল, ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, ইনস্টাগ্রাম প্রোফাইল, লিঙ্কডইন, এভরি ডিটেলস, ইউটিউব চ্যানেল, আমার ওয়েবসাইট, এভরি ডিটেলস, সকল কিছু আমি দিয়ে দিয়েছি। তো যাই হোক, সবাইকে ধন্যবাদ। সবাইকে আরেকবার বলছি, তোমরা লাইভটাকে শেয়ার করে দাও, তোমাদের বন্ধু বান্ধব সবার মাঝে শেয়ার করে দাও। আচ্ছা, আজকে আমরা আলোচনা করব মূলত, তোমরা টাইটেল দেখে বুঝতে পারছো যে কলাম ক্রোমাটোগ্রাফি বা অধিশোষণ ক্রোমাটোগ্রাফি 1 নম্বর, আর 2 নম্বর হচ্ছে আমাদের পাতলা স্তর ক্রোমাটোগ্রাফি বা থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি, যেটাকে আমরা বলছি। হ্যাঁ, আর একটা হচ্ছে আমাদের 3 নম্বর হচ্ছে আমাদের কি, পেপার ক্রোমাটোগ্রাফি। তো এই 3টা ক্রোমাটোগ্রাফি, অনেকগুলো ক্রোমাটোগ্রাফি শ্রেণী বিভাগ আমরা পড়েছি গত ক্লাসে, কিন্তু সাধারণত এই 3টা ক্রোমাটোগ্রাফি তোমাদের ইন্টারমিডিয়েট সিলেবাসে রয়েছে। যার কারণে এই 3টা ক্রোমাটোগ্রাফি আমরা আলোচনা করব।
তো এখন এই ক্রোমাটোগ্রাফি একটা সেপারেশন প্রসেস, সেটা আমরা জানি, সেটা তোমরা সকলেই জানো। আচ্ছা, এখন এই যে সেপারেশন প্রসেস, এই সেপারেশন প্রসেসটা কিন্তু এটা একটা প্র্যাকটিক্যাল বেস এক্সপেরিমেন্ট, অর্থাৎ এটা একটা প্র্যাকটিক্যাল নির্ভর পড়াশোনা। তো যেহেতু প্র্যাকটিক্যাল নির্ভর পড়াশোনা, আমি তোমাদেরকে এই ক্রোমাটোগ্রাফি তিনটার কিছু ভিডিও ক্লিপস দেখাবো। সেই ভিডিও ক্লিপসগুলো দেখলে তোমরা এখান থেকে আইডিয়া পাবে। তার আগে অবশ্যই আমি সেটা সম্পর্কে একটু বেসিক একটু ধারণা দেবো আর কি, ঠিক আছে? দেওয়ার পরে তারপরে তোমাদেরকে আমি সেই ভিডিও ক্লিপসগুলো দেখাবো। ওকে, তো চলো আগে আমরা বোর্ডে যাই। আচ্ছা, আমাদেরকে আমাকে একটু জানাতে হবে যে অ্যাকচুয়ালি তোমরা বোর্ডটা ঠিক মতো দেখতে পাচ্ছ কি না, এটা একটু আমাকে জানাতে হবে স্যার। হ্যাঁ, এটা একটু আমাকে এনশিওর করতে হবে যে বোর্ডটা ঠিক মতো দেখতে পাচ্ছ কি না। আচ্ছা, বোর্ড যদি ঠিক মতো দেখতে পাও তাহলে এখন আমি তোমাদেরকে যেটি জানাবো সেটি হচ্ছে আমাদের ফার্স্ট যেটি আলোচনা সেটি হচ্ছে আমাদের কি, এক নম্বরে যেটা আমাদের আলোচনা সেটা হচ্ছে আমাদের কলাম ক্রোমাটোগ্রাফি। কলাম ক্রোমাটোগ্রাফি বা এটা আর একটা নাম হচ্ছে অধিশোষণ ক্রোমাটোগ্রাফি। অধিশোষণ ক্রোমাটোগ্রাফি বা এটার আর একটা ইংরেজি নাম হচ্ছে অ্যাডজর্পশন ক্রোমাটোগ্রাফি। ঠিক আছে, অ্যাডজর্পশন ক্রোমাটোগ্রাফি। দেখো এখন এই যে এখানে আমাদের একটা ক্রোমাটোগ্রাফি নিয়ে আমরা আলোচনা করছি। তো এই ক্রোমাটোগ্রাফিটা কি সেটি আমরা একটু জানি। তো সেটি হচ্ছে যে কোনো নির্বাচিত দ্রবকে যখন দ্রবীভূত কোনো মিশ্রণের বিভিন্ন উপাদানকে অধিশোষণ কলামে নিয়ে অধিশোষকে অধিশোষিত করে দ্রাবকের সাহায্যে ইলিউশন করে পৃথক করা হয়, তখন সে পদ্ধতিকে মূলত কলাম ক্রোমাটোগ্রাফি বা অধিশোষণ ক্রোমাটোগ্রাফি বলা হয়ে থাকে। তো এখন এটি কি বা এটি কিভাবে কাজ করে, তো তার জন্য আমরা একটা কি করব, তোমরা সবসময়ের জন্য লক্ষ্য করে দেখবে যে একটা খাড়া নল বা কলাম আমাদের কেমিস্ট্রি ল্যাবরেটরিতে তোমরা যে কলেজে ভর্তি হয়েছো, যে কলেজে ভর্তি হয়েছো প্রত্যেকটা কলেজেই দেখতে পাবে যে কেমিস্ট্রি ল্যাবরেটরিতে একটা বড় কলাম থাকে। হ্যাঁ, কলাম যেটাকে আমরা সাধারণত কলাম ক্রোমাটোগ্রাফি হিসেবে ব্যবহার করতে পারি। তো এই কলাম ক্রোমাটোগ্রাফিটার একটা এক্সপেরিমেন্ট আমি তোমাদেরকে দেখাই, তোমরা একটু লক্ষ্য করো। তোমরা যদি একটু লক্ষ্য করো, আমি তোমাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি। আচ্ছা দেখো, এইটা একটা আমাদের কলাম ক্রোমাটোগ্রাফি বা অধিশোষণ ক্রোমাটোগ্রাফি। আচ্ছা একটু দেখো, ভালো করে দেখো। তোমরা যে ছবিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের কলাম ক্রোমাটোগ্রাফি বা অ্যাডজর্পশন ক্রোমাটোগ্রাফি। এখানে দুইটা ক্রোমাটোগ্রাফির মধ্যে একটা পার্থক্যর মতো বলা হচ্ছে। আচ্ছা, এই যে দেখো একটা স্ট্যান্ডের মতো রয়েছে, এটা হচ্ছে আমাদের কলাম ক্রোমাটোগ্রাফি হিসেবে এটা আমরা ব্যবহার করব। তো এখানে বিভিন্ন রকমের কম্পাউন্ড আমরা ব্যবহার করতে পারি, অ্যালুমিনিয়াম ব্যবহার করতে পারি, সিলিকা জেল ব্যবহার করতে পারি। তো এই মিশ্রণটা নিয়ে আমরা কি করব, এই কলামের মধ্যে ঢেলে দেব। ঠিক আছে, এখন এই যে এখানে আমাদেরকে দ্রাবক এর সাথে দ্রাবক মিশ্রণ করতে হবে। তো দ্রাবক মিশ্রণ করার ফলে কি হবে, দেখো এখানে দুটো দশা কাজ করে। তো প্রথম দশাটা
হচ্ছে আমাদের একটা শক্ত দশা বা সচল দশা, স্থির দশা যেটা, সেটিতে আমাদেরকে কি তুলো ব্যবহার করতে হবে। তুলো উপর থেকে তুলো ভিতরে ঢুকিয়ে দিতে হবে, অর্ধেক পরিমাণ তুলো ঢুকিয়ে দিয়ে সেই সলিউশনটাকে আমরা যেটাকে সেপারেট করতে চাচ্ছি সেই সেপারেট যে সলিউশনটা, সেই সলিউশনটাকে ঢেলে দিলে কি হবে, ওই তুলোর মধ্যে আমাদের ফার্স্ট লেয়ারটা আটকে থাকবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে যে মার্কিং করে দেখানো হচ্ছে, এবং সেকেন্ড লেয়ারটা এটা আমাদের আরেকটা ম্যাটেরিয়ালস ওখানে আলাদা হয়ে থাকবে। তো যখন প্রথম যে সলিউশনটা রয়েছে সেই সলিউশনটা দেখতে পাচ্ছ, সেটাকে আমরা কি ওই কোয়ার্কটাকে খুলে দিলাম, খুলে দিয়ে প্রথম সলিউশনটাকে আমরা আলাদা করে নিলাম। আলাদা করে নিয়ে দ্বিতীয় সলিউশনটাকেও আমরা ওইভাবে কি করতে পারি, আলাদা করতে পারি, তাই না? তো আলাদা করে নিয়ে এখন আলাদা করে নিয়ে আমরা কি করব, আলাদা করে নিয়ে সেটাকে আমরা যদি আমরা হিট করি, তাহলে হিট করলে কিন্তু সেই যে আমাদের অ্যাডসর্পশন অর্থাৎ শোষণ, অধিশোষণ হয়, সেই অধিশোষিত হয়ে আমাদের যে আলাদা আলাদা যে কম্পাউন্ডটা রয়েছে সেই আলাদা আলাদা কম্পাউন্ডটা আমরা দেখতে পাই। ঠিক আছে? তো এখন এটি ছিল আমাদের অধিশোষণ ক্রোমাটোগ্রাফি। তো যদিও বা এটি একটা এক্সপেরিমেন্ট, তো সব থেকে বড় বিষয় হচ্ছে যে এই এক্সপেরিমেন্টটাকে আমাদের ল্যাবরেটরিতে যদি আমরা ইউজ করি তাহলে সেটা সব থেকে ভালো হয়, তাই না? তাহলে সেটা কি হয়, সব থেকে ভালো হয়। তো এখন আচ্ছা, এখানে বলছো যে মোহাম্মদ রায়হান হোসেন, অল ক্লিয়ার স্যার। আচ্ছা, এক্সপ্লেন স্যার, এক্সপ্লেন হেয়ার এগিন। আচ্ছা ঠিক আছে, আমি আবার একটু এক্সপ্লেন করছি, ঠিক আছে? তো এখানে আমাদের তোমরা যে এক্সাম্পলটা দেখলে সেই এক্সাম্পল থেকে আমরা বলতে পারি যে এখানে আমাদের একটা অধিশোষক ব্যবহার করতে হবে। এই অধিশোষকটা একটা খাড়া নল হিসেবে কাজ করবে, এবং বা এটা একটা কলাম হিসেবে কাজ করবে, কলাম। এর ভেতর দিয়ে পরীক্ষাধীন মিশ্রণের ওপর দিয়ে নিচ থেকে ক্রমাগতভাবে চালনা করলে মিশ্রণের উপাদানগুলো অধিশোষকের ক্ষমতা অনুযায়ী তার গায়ে বিভিন্ন অঞ্চলে অধিশোষিত হয়, বিভিন্ন অঞ্চলে অধিশোষিত হয়। আচ্ছা, অধিশোষক ও দ্রাবক নির্বাচনের উপর এই প্রক্রিয়ার সফলতা নির্ভর করে। এক্ষেত্রে আমরা অ্যালুমিনিয়াম জেল Al2O3, অ্যালুমিনিয়াম জেল, এটাকে বলা হয় Al2O3, হ্যাঁ, এটাকে বলা হয় অ্যালুমিনিয়াম জেল। তো অ্যালুমিনিয়াম জেল। আর একটা হচ্ছে আমাদের সিলিকন ডাইঅক্সাইড, এটা হচ্ছে আমাদের সিলিকা জেল। হ্যাঁ, তো তোমরা সাধারণত লক্ষ্য করে দেখবে বিভিন্ন ধরনের ওষুধের ভিটামিন প্যাকেটের মধ্যে ছোট্ট একটা প্যাকেটের মধ্যে ভিতরে বেশ কিছু শক্ত থাকে পদার্থ। তো এই পদার্থগুলো সাধারণত সিলিকা জেল। তো এই পদার্থগুলোর অ্যাকচুয়ালি কাজ কি? পদার্থগুলোর অ্যাকচুয়ালি কাজ হচ্ছে যে এর ভেতরে যে জলীয় বাষ্পগুলো থাকবে সেই জলীয় বাষ্পগুলোকে কি করবে, তারা টেনে নেবে। ঠিক আছে, এটা হচ্ছে এই জেলগুলোর কাজ। হ্যাঁ, আচ্ছা, এখন এই যে আমরা কি করলাম, কলামের মধ্যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড বা অ্যালুমিনা একটা উৎকৃষ্ট অধিশোষক হিসেবে এখানে আমাদের কাজ করবে। তো এখন দ্রাবক হিসেবে যদি আমরা ম্যাগনেসিয়াম বা ম্যাগনেসিয়াম কার্বনেট এবং সিলিকা জেল ইত্যাদি অধিশোষক হিসেবে ব্যবহার করি, আর দ্রাবক হিসেবে যদি আমরা এখানে পেট্রোলিয়াম, ইথার ইত্যাদি আমরা ব্যবহার করি, তবে এগুলো সব থেকে সাধারণত বেশি ব্যবহার করা হয়ে থাকে এবং এগুলোই বেশি উল্লেখযোগ্য। ঠিক আছে? না 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 না, মোহাম্মদ রায়হান হোসেন, একটু আগে যে ভিডিওটা আমি দেখেছি ওটা আমার ইউটিউব চ্যানেলের না, ওটা অন্য ইউটিউব চ্যানেলের। ওখান থেকে আমি কালেকশন করে ভিডিওটাকে প্লে করে তোমাদেরকে দেখিয়েছি। ঠিক আছে? হ্যাঁ 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 হ্যাঁ, ওইটা 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 ছিল সম্পূর্ণ আলাদা, ওইটা আলাদা ইউটিউব চ্যানেলের। হ্যাঁ, আচ্ছা, এখন এখানে যে বিষয়টি রয়েছে এটা শেষ মুহূর্তে আমরা কি করতে পারি, এটা একটা এক্সপেরিমেন্ট, এটার এমন কোনো কঠিন কোনো বিষয় না। দেখো, তো এই এক্সপেরিমেন্টগুলো ডিটেলসে যদি বলতে যাই আসলে কিন্তু অনেক সময়ের ব্যাপার, অনেক সময় লাগবে। তো তোমাদের কাছে যদি বই থাকে বা কারো কাছে যদি বই থাকে
আর একটু যদি তোমরা বইটা থেকে একটু দেখে নাও তাহলে তোমাদের জন্য বুঝতে খুব সুবিধা হবে। তো আমি মেইন থিমটা কিন্তু তোমাদেরকে আলোচনা করে দিলাম, যেটা হচ্ছে মেইন থিম, যেহেতু এটা একটা এক্সপেরিমেন্ট বেস টপিকস আমাদের, ঠিক আছে, প্র্যাকটিক্যাল নির্ভর একটা টপিক, সেই কারণে এটা মুখে বলতে গেলে অনেক সময়ের ব্যাপার, এবং মুখে বলে আসলে তেমন একটা তোমাদের কাছে পরিষ্কারও হবে না, ঠিক আছে। তো যাই হোক, তোমরা একটু চেষ্টা করে দেখো যে বই থেকে পড়ে ডিটেলস যদি বুঝতে পারো সেক্ষেত্রে তোমাদের জন্য সুবিধা হবে। আর তারপরেও যদি সমস্যা হয়ে থাকে আমরা দরকার হলে নেক্সট দিন এই বিষয়টা নিয়ে আবার আলোচনা করব, অসুবিধা নেই। তো এখন আমরা আলোচনা করব পাতলা স্তর ক্রোমাটোগ্রাফি, খুবই ইম্পর্টেন্ট একটা ক্রোমাটোগ্রাফি, যেটিকে বলা হচ্ছে পাতলা স্তর ক্রোমাটোগ্রাফি। আমি তোমাদেরকে এর আগের ক্লাসেও বলেছিলাম যে এই ক্রোমাটোগ্রাফিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, হ্যাঁ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাতলা স্তর ক্রোমাটোগ্রাফি, যেটাকে সংক্ষেপে বলা হচ্ছে কি থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি, বা এটাকে সংক্ষেপে বলা হয় টিএলসি। হ্যাঁ, অনেক সময় পরীক্ষাতে এভাবেও আসে। আচ্ছা শাহজাহান হোসেন, তুমি কি বলছো আমি কিছু বুঝতে পারলাম না। স্যার, পাশের হেডলাইনটা আর একটু বলবেন? কাছে বই আছে। হ্যাঁ, পাশের হেডলাইন মানে আমি তোমার কথা পরিষ্কার বুঝতে পারিনি শাহজাহান, তুমি যদি এটা আমাকে একটু রিপিট করো, যে আসলে তুমি একটু বাংলায় লিখে যদি দিতে তাহলে বুঝতে আমার সুবিধা হতো। তো আসলে পাতলা স্তর ক্রোমাটোগ্রাফি, এটা হচ্ছে পাতলা স্তর ক্রোমাটোগ্রাফি রে, পাতলা স্তর ক্রোমাটোগ্রাফি, যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি। আর এই থিন লেয়ার ক্রোমাটোগ্রাফিটা সংক্ষেপে আরো বলা হচ্ছে টিএলসি। তো এই টিএলসিটা মোস্ট ইম্পর্টেন্ট একটা টিএলসি। তো এটাতে কি হয়, যে অধিশোষণ ক্রোমাটোগ্রাফি প্রক্রিয়ায় কাচের ওপর অধিশোষকের একটি সূক্ষ্ম স্তরের সাহায্যে যৌগসমূহের পৃথকীকরণ সম্পন্ন করা হয় তাকে পাতলা স্তর ক্রোমাটোগ্রাফি বলে, বা টিএলসি বলে। এখন এই যে পাতলা স্তর ক্রোমাটোগ্রাফিটা রয়েছে, এর ব্যবহার সাধারণত জৈব রসায়নে একটা সর্বজনীন পৃথকীকরণ বা শনাক্তকরণ পদ্ধতি। মূলত জৈব রসায়নে এই পদ্ধতিটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত বেশি এটা ব্যবহার করা হয়। তো আচ্ছা, এখন এই যে বিষয়টা, এই বিষয়টা হচ্ছে আমাদের, দেখো এই বিষয়টা টিএলসিটা সাধারণত জৈব রসায়নে একটি সর্বজনীন পৃথকীকরণ এবং শনাক্তকরণ পদ্ধতি। পাঠের শিরোনামটা হচ্ছে আমাদের বর্তমানে যেটা আমরা পড়ছি সেটা হচ্ছে পাতলা স্তর ক্রোমাটোগ্রাফি। ক্রোমাটোগ্রাফির মধ্যে পাতলা স্তর ক্রোমাটোগ্রাফি, ইংরেজি নাম হচ্ছে থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি। হ্যাঁ, আচ্ছা, এখন এটাকে সংক্ষেপে বলা হচ্ছে টিএলসি। হ্যাঁ, আচ্ছা, এখন এটার একটা আমরা মূলনীতি সেটা আমরা জানি, সেটা হচ্ছে কি যে একটা পাতলা স্তর, অর্থাৎ পাতলা স্তরটা কেমন হতে পারে, সেই পাতলা স্তরটা হতে পারে এমন। আচ্ছা, এই পদ্ধতিতে দেখো স্থির দশা হিসেবে কি ব্যবহার করা হয়, কাঁচ ব্যবহার করা হয়। স্থির দশা হিসেবে কি ব্যবহার করা হয়, কাঁচ ব্যবহার করা হয়। এবং অ্যালুমিনিয়াম বা প্লাস্টিকের তৈরি পাতলা প্লেট বা পাদের উপর অধিশোষকের সূক্ষ্ম চূর্ণের একটা পাতলা স্তর ব্যবহার করা হয়ে থাকে। এখন অধিশোষক হিসেবে সিলিকা জেল, অ্যালুমিনা, সেলুলোজ, পলিয়ামাইড ইত্যাদি সূক্ষ্ম চূর্ণ প্রয়োজন অনুসারে ব্যবহার করা হয়। তো এখন এখানে আমাদেরকে জানতে হবে কি যে বন্ধক হিসেবে প্লাস্টার অফ প্যারিস, জিপসাম ইত্যাদি যোগ করা হয়। দ্রাবক যাতে প্লেটের উপর অধিশোষকের পাতলা স্তরটি সুষমভাবে যুক্ত থাকে, স্তরসহ এই প্লেটটি টিএলসি প্লেট নামে পরিচিত। আর বড় টিএলসি প্লেটের ক্ষেত্রে সাধারণত প্লেটের এক প্রান্তের প্রায় 2.5 সেন্টিমিটার উপরে খুব সতর্কতার সাথে কৈশিক নলের সাহায্যে জৈব যৌগের নমুনা মিশ্রণে দ্রবণের এক ফোঁটা দেওয়া হয়। হ্যাঁ, আচ্ছা, এখন এই যে এক ফোঁটা দেওয়া হয়, এক্ষেত্রে ছোট টিএলসি প্লেটের ক্ষেত্রে প্রান্ত থেকে প্রায় 1 সেন্টিমিটার উপরে ফোঁটাটা দেওয়া হয়। আচ্ছা মোহাম্মদ নোমান, কি বলছো, ক্রোমাটোগ্রাফি কি স্যার? ফার্স্ট ক্লাস তো বুঝতেছি না।
তুমি ফার্স্ট ক্লাস বুঝতেছো না, ভালো করে ক্লাসটা দেখো ভাই, তাহলে অবশ্যই বুঝতে পারবে। একটু সময় নিতে হবে, ধৈর্য ধরতে হবে। পড়াশোনাটা কিন্তু অনেক ধৈর্যের কাজ। এখানে তুমি হয়তোবা অন্য কোনোভাবে অন্য কোনো দিকে চিন্তা করে যদি পড়াশোনা করো, জীবনে কোনোদিন পড়াশোনা হবে না, মনে থাকবে না, ঠিক আছে? এর জন্য চেষ্টা করবে সাধারণত যখন পড়তে বসবে, ঘরের মানে দরজা লাগিয়ে দিয়ে মোবাইল অফ করে পড়তে বসবে, তাহলে দেখবে তুমি অবশ্যই বুঝতে পারবে। হ্যাঁ, আচ্ছা, তো এখন এটা হচ্ছে আমাদের ক্রোমাটোগ্রাফির দ্বিতীয় পার্ট। তো প্রথম পার্টে ইউটিউব থেকে তুমি দেখে নিও, সেখানে আমার ডিটেলস গুলো রয়েছে। তো আসলে দেখো, পাতলা স্তর ক্রোমাটোগ্রাফি সম্পর্কে তোমাদের একটু ধারণা আমি দিলাম। এখন আমি তোমাদেরকে এই যে থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি রয়েছে, এই থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি সম্পর্কে একটু ধারণা দিই। দেখো, দেখো এটা হচ্ছে আমাদের থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি। তোমরা দেখতে পাচ্ছ না? আচ্ছা, এবার দেখতে পাবে, এবার দেখতে পাবে। আচ্ছা দেখো, আমি যে কথাগুলো তোমাদেরকে বলেছিলাম যে থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি সম্পর্কে যে ধারণাটা আমি দিলাম, সেটা এখানে দেখাচ্ছে। তো মূলত এখানে একটা, দেখো এটা একটা মাপ, এটা একটা মাপ করে নেওয়া হচ্ছে, যেটা হচ্ছে তোমার এটা পাতলা একটা স্তর ব্যবহার করা হয়। থিন লেয়ার মানে হচ্ছে কি, একদম পাতলা স্তর, পাতলা স্তর একটা ক্রোমাটোগ্রাফি হবে। তো সেখানে সাধারণত 0.1 থেকে 0.3 ন্যানোমিটারের একটা পাতলা স্তর নেওয়া হচ্ছে। তো নিয়ে দেখো, সেখানে স্যাম্পল গুলো দেওয়া হচ্ছে, অর্থাৎ যে যৌগগুলোর আমরা সেপারেশন করতে চাই সেই যৌগগুলোর স্যাম্পলটা এই যে ড্রপ আকারে দেয়া হচ্ছে, দেখতে পাচ্ছ, ঠিক আছে? অনেক কটা যৌগ কিন্তু দেয়া হলো, 4টা যৌগ দেওয়া হলো। আচ্ছা দেখো, এখন এই কাঁচের চেম্বারের মধ্যে কি হবে, আমাদের যে ক্রোমাটোগ্রাফিটাকে বা পাতলা স্তর যে লেভেলটা আমাদের রয়েছে, সেই লেভেলটাকে কাঁচের স্তরের মধ্যে, একটা কাঁচের ঘরের মধ্যে ঢুকে দেওয়া হলো। কি হবে দেখো, সেটা আস্তে আস্তে শুষে শুষে অধিশোষণ হতে 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 হতে, হ্যাঁ, একটা উপরের দিকে উঠতে থাকবে সেই আমাদের যে কম্পাউন্ডটি রয়েছে, সেই কম্পাউন্ডটি। দেখো একটু ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে একটা ফেজ দেখানো হচ্ছে। দেখো এখানে যেতে যেতে কিছু পদার্থ কিন্তু এক জায়গায় থেমে গেছে, কিছু পদার্থ কিন্তু আরো দূরে দূরে যেতে আছে, ঠিক আছে? তো যেগুলো সব থেকে দূরে চলে যাচ্ছে সেই যৌগগুলো হচ্ছে আমাদের পোলার যৌগ। হ্যাঁ, আর এর মাঝে কি ব্যবহার করছে, আমাদের সিলিকা জেল, যেটা আমরা জানি। হুম, দেখো লক্ষ্য করে দেখো, এখানে 3 রকমের যদি স্যাম্পল ব্যবহার করা হয়, তাহলে একটা স্যাম্পল খুব কাছাকাছি গিয়ে শেষ হয়ে যাচ্ছে, আর যাচ্ছে না। দ্বিতীয় স্যাম্পলটা একটু দূরে গিয়ে শেষ হয়ে যাচ্ছে, তৃতীয় স্যাম্পলটা আরেকটু দূরে গিয়ে শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে? একটু দেখো, ভালোভাবে লক্ষ্য করো তোমরা সকলে। আচ্ছা, এটা একটা ড্রাই মেশিন দিয়ে সেটাকে কি করে নিল, শুকিয়ে নিল। হ্যাঁ, এখন এটাকে ভিজুয়ালাইজেশন করা হবে, অর্থাৎ একটা আল্ট্রাভায়োলেট ল্যাম্পের মধ্যে এই যে ইয়াটা থিন লেয়ারটা, অর্থাৎ পাতলা স্তরটা, এই স্তরটাকে ঢুকিয়ে দেওয়া হবে, আল্ট্রা লেয়ার। দেখো এটা পুরোটাই কিন্তু একটা প্র্যাকটিক্যাল বেসড এক্সপেরিমেন্ট। হ্যাঁ, পুরোটাই একটা প্র্যাকটিক্যাল বেসড এক্সপেরিমেন্ট। এখন এটা মুখে মুখে আমরা যদি বর্ণনা করি, সেটা কি পরিষ্কার বোঝা যাবে? আচ্ছা লক্ষ্য করে দেখো, এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো, এই যে মার্ক করে তোর জায়গা যেটা দেখাচ্ছে, সেটা কিন্তু আমাদের একটা টার্গেট এরিয়া। এক একটা যৌগ বা এক একটা কম্পাউন্ড এক একটা এরিয়াতে গিয়ে সে আর অধিশোষণ হবে না। হ্যাঁ, আচ্ছা এখন এখানে একটা বিষয় দেখানো হচ্ছে, দেখো যে আয়োডিনের ক্ষেত্রে সাধারণত কি হবে, ফর আনস্যাচুরেটেড অ্যান্ড অ্যারোমেটিক কম্পাউন্ডস এটা আয়োডিনের ক্ষেত্রে হবে, আর ফর অ্যামিনো অ্যাসিডস এখানে অ্যামিনটা টার্গেট করবে, যেটা আমাদের নিন হাইড্রিন। আর এটা হচ্ছে আমাদের পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ফর অল কম্পাউন্ডস দ্যাট ক্যান বি অক্সিডাইজড, সবগুলো কম্পাউন্ড যেটা জারিত হতে পারে। হ্যাঁ, আর একটা হচ্ছে আমাদের ভ্যানিলিন, এই ভ্যানিলিন ফর মেনি অ্যালডিহাইডস, কিটোনস অ্যান্ড অ্যালকোহলস, সাধারণত অ্যালডিহাইড, কিটোন এবং অ্যালকোহল এগুলোর ক্ষেত্রে আমাদের এই ভ্যানিলিনটা ব্যবহার করা হয়। দেখো আরেকটু দেখো, ভিডিওটা শেষ করি।
দেখো এটা একটা স্প্রে করা হলো, হ্যাঁ, রিটেনশন ফ্যাক্টর যেটা আরএফ, এটা একটা নির্ভর করবে ডিস্টেন্সের উপরে। শুরু থেকে শেষ পর্যন্ত যে ডিস্টেন্সটা, অধিশোষণ ডিস্টেন্সটা, এই অধিশোষণ ডিস্টেন্সটার শুরু থেকে শেষ পর্যন্ত এই ডিস্টেন্সটা নির্ণয় করে আরএফ রিটেনশন ফ্যাক্টর, এইটা নির্ণয় করে আমাদের দেখো দূরত্বটা নির্ণয় করতে হবে। দূরত্বটা নির্ণয় করলে আমরা এখানে বলতে পারবো যে হাই পোলারিটি কম্পাউন্ড, প্রথমটা হচ্ছে দেখো, প্রথমটা হচ্ছে আমাদের কি হাই পোলারিটি কম্পাউন্ড 0.23, এটা হচ্ছে আমাদের হাই পোলারিটি কম্পাউন্ড। আর আরএফ যখন হবে আমাদের 0.41 তখন মিডিয়াম পোলারিটি কম্পাউন্ড, আর আরএফ যখন আমাদের 0.88 তখন সেটা হবে আমাদের কি লো পোলারিটি কম্পাউন্ড। ঠিক আছে, অর্থাৎ সব থেকে মান আমাদের দেখো, মানগুলো ভেরিয়েশন দেখলে আমরা বুঝতে পারি যে কোনটা হাই পোলারিটি কম্পাউন্ড হবে, কোনটা মিডিয়াম পোলারিটি কম্পাউন্ড হবে, আর একটা কোনটা লো পোলারিটি কম্পাউন্ড হবে। তো এরপরে এক্সাম্পলটা আমরা আরো দেখবো, আসো। আচ্ছা ঠিক আছে, আমার মনে হয় এটা তোমাদের বুঝতে তেমন কারো কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তো তোমরা আমাকে একটু বলো দেখি যে এখন পর্যন্ত যেটা তোমরা দেখলে তোমাদের কি কারো কোনো অসুবিধা আছে বুঝতে? বুঝতে একটু অসুবিধা থাকতেই পারে, কিন্তু সেটা কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, আচ্ছা এখানে বলছো হুজ রাইটার্স, সুমাইয়া আক্তার মিম ক্রোমাটোগ্রাফি দেখে নিয়েন। আচ্ছা মোহাম্মদ, হুজ রাইটার্স বুক ডু ইউ ইউজ স্যার? আচ্ছা দেখো শাহজাহান হোসেন, তুমি তো নতুন না, তুমি তো এর আগেও আমার ক্লাস করেছো। আমি বলেছি যে আমি সাধারণত কোনো রাইটারের বই মানে 2-3টা রাইটারের বই ফলো করি, এবং সেখানে যে যে টপিকসগুলো থাকে আমি ধারাবাহিকভাবে সব কিছু তোমাদেরকে দেখার চেষ্টা, কিন্তু রাইটারের কোনো নাম আমি এখানে বলবো না। ঠিক আছে, সময় একটা মিম এজ ইউর উইশ সেম টু ইউ কোশ্চেন। আচ্ছা সময় একটা মিম স্যার বলেন না কিছু, কি বলতে সময় আক্তার মিম, আমি তো বুঝলাম না। সুমাইয়া আক্তার মিম তোমরা কি জিজ্ঞেস করছো আমি তো বুঝতেই পারিনি। স্যার বলেন না কিছু মানে স্যার এক্সপেরিমেন্টটা খুব ভালো লাগছে। দেখো এই এক্সপেরিমেন্টগুলো তো আমাদের আসলে ল্যাবরেটরিতে করার সুযোগটা খুব কম, কারণ এই ইনস্ট্রুমেন্টগুলো আমাদের কিন্তু সেরকম নেই। হ্যাঁ, আচ্ছা স্যার ইউটিউব চ্যানেলটার নাম কি? না, ইউটিউব চ্যানেলের নামও বলা যাবে না, সমস্যা আছে, তোমরা সার্চ করে দেখে নিতে পারো। ভাইয়া কমেন্টে আছে, আচ্ছা ঠিক আছে। না ঋতু, ও যে চ্যানেলটার কথা বলছে সেই চ্যানেলটা হচ্ছে আমি যে ক্রোমাটোগ্রাফির যে ভিডিওগুলো দেখাচ্ছি, আসলে সে জিজ্ঞাসা করছে যে স্যার ওই ভিডিওগুলো আপনি কোন ইউটিউব চ্যানেল থেকে নিয়েছেন। হ্যাঁ, ও আমার ইউটিউব চ্যানেলের কথা জিজ্ঞেস করেনি। আচ্ছা সোহেল রানা সবুজ, গ্রিন কেমিস্ট্রি হচ্ছে আমার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা স্যার আরএফটা আর একবার বোঝাই দেন। আচ্ছা ও সুমাইয়া আক্তার মিম, মিম বলছো যে আরএফটা না রিটেনশন ফ্যাক্টর। ঠিক আছে, আরএফটা তোমাদেরকে আমি ক্লিয়ার করে দিচ্ছি। রিটেনশন ফ্যাক্টর বা অনেক জায়গায় রিটার্ডেশন ফ্যাক্টরও বলা হচ্ছে, তো এই রিটার্ডেশন ফ্যাক্টরটা আমি তোমাদেরকে এখনই ক্লিয়ার করে দিচ্ছি। হ্যাঁ, নো স্যার আই হ্যাভ আন্ডারস্ট্যান্ড অল। আচ্ছা ঠিক আছে মিম, আমি এখনই ক্লিয়ার করে দিচ্ছি রিটার্ডেশন ফ্যাক্টরটা। তোমরা ইয়েতে দেখো, বোর্ডে দেখো সবাই। দেখো এখানে এখানে আমাদের যেটা একটা পাতলা স্তর যেটা নেওয়া আছে, তো এই পাতলা স্তরের মধ্যে এখানে একটা আমরা কম্পাউন্ড দেবো, এখানে দিব, এখানে দিব, এখানে দিব, এখানে ভিন্ন ভিন্ন কম্পাউন্ড আমরা দিলাম। তো বিষয়টা হচ্ছে এরকম, এখানে যখন আমরা কোনো কেমিক্যাল সেটা লিকুইড যদি আমরা দেই তাহলে কি হবে, সেটা দেখা যাচ্ছে কি হবে, এভাবে এভাবে শুষে শুষে যাবে, অধিশোষণ হতে হতে সে কি করবে, কাগজটা চুয়াতে চুয়াতে যাবে, তাই না? তো কোনোটা দেখা যাচ্ছে এভাবে হচ্ছে, কোনোটা দেখা যাচ্ছে এই পর্যন্ত হলো, আবার কোনোটা দেখা গেলো আরো বেশি পর্যন্ত গেল। তো এখন এইটা এই ডিস্টেন্স পর্যন্ত, এইটা হচ্ছে এই ডিস্টেন্স পর্যন্ত, এইটা হচ্ছে এই ডিস্টেন্স পর্যন্ত, আবার এইটা হচ্ছে আমাদের এই ডিস্টেন্স পর্যন্ত। ঠিক আছে, তো এখন বইতে শুভ বিশ্বে বইতে পাচ্ছি স্যার, তবুও একবার ক্লাসটা দেখতে হবে। হ্যাঁ শিওর, বইতে সবই আছে ভাই, বইয়ের বাইরে তো আমি কোনো কিছু তোমাদের পড়াই না, তাই না? আমি তো বইয়ের বাইরে না, তোমরা একটু দেখো মনোযোগ দিয়ে, সব বুঝতে পারবে।
তো এই যে আমাদের পাতলা স্তর ক্রোমাটোগ্রাফিটা এটা যে হলো, তো এটা হচ্ছে আমাদের আর এফ ফ্যাক্টরটা হচ্ছে আমাদের এটাকে বলা হচ্ছে, ওইদিকে না লিখে নিচে লিখি, হ্যাঁ আচ্ছা এখানে লিখি, রিটারডেশন ফ্যাক্টর। রিটারডেশন ফ্যাক্টর সংক্ষেপে এটাকে বলা হচ্ছে কিন্তু আর এফ। ক্লিয়ার? আচ্ছা এখন এই আর এফটা কি সেটা আমাদেরকে জানতে হবে। আচ্ছা এখানে মূল বিষয়টা যেটা সেটা হচ্ছে আমাদের আর এফটা কি, উপাদান কর্তৃক অতিক্রান্ত দূরত্ব। দেখো লক্ষ্য করে দেখো, আর এফটা হচ্ছে উপাদান কর্তৃক, আর এফ হচ্ছে উপাদান কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, হ্যাঁ, আর একটা হচ্ছে দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, আর একটা হচ্ছে আমাদের দ্রাবক কর্তৃক দেখো আমি বসে আছি যার কারণে লেখা আমার খারাপ হতে পারে, ঠিক আছে? আচ্ছা কে কি বললে এখানে দেখি একটু। শুভ বিশ্বাস, বুঝতে পারছি স্যার, তবুও আরেকবার ক্লাসটা দেখতে হবে। হ্যাঁ শিওর। আচ্ছা সুমাইয়া আক্তার মিম, ওকে স্যার। লিখন মনে, হ্যাঁ আচ্ছা কেমিক্যাল গুলো আমরা কিসের উপরে রাখবো? ইয়াসমিন সুলতানা, ওয়ালাইকুম সালাম ইয়াসমিন সুলতানা, তুমি তো 40 মিনিট পরে অ্যাটেন্ড করছো। আচ্ছা ঠিক আছে, ওকে দেরি হয়ে গেল, সরি, ঠিক আছে অসুবিধা নেই। সুমাইয়া আক্তার মিম বলছো, আচ্ছা মোহাম্মদ রায়হান, সো স্যাড স্যার, প্রতিদিন রেকর্ড ক্লাস দেখি, টাইম পাই না ক্লাস করার জন্য। অসুবিধা নেই, তুমি আমার রেকর্ড ক্লাসগুলো প্রতিদিন দেখতে পারো। আচ্ছা বাট বি কেয়ারফুল, নেক্সট টাইম যেন না হয়। না ঠিক আছে। আচ্ছা স্যার আপনি ভুলভাবে কমেন্ট পড়তেছেন, লিখন মহানায়ক। ভুলভাবে কমেন্ট পড়তেছেন বলতে কি, লিখন শোনো, দেখো তোমরা যে বাংলায় এমন ভাবে লিখো, সরি ইংরেজিতে এমন ভাবে লিখো না যেটা আমার পড়তে অসুবিধা হয়। সব থেকে বেস্ট হবে যে তোমরা বাংলায় যদি কমেন্টগুলো পড়ো তাহলে আমার কিন্তু বুঝতে সুবিধা হয় এবং সেক্ষেত্রে আমার কিন্তু রিপ্লাই দিতে খুব সুবিধা হয়। তো তোমরা চেষ্টা করবে বাংলায় লেখার জন্য, হ্যাঁ। আচ্ছা মোহাম্মদ রায়হান হোসেন, বাট আমার প্রাইভেট থাকে। আচ্ছা ঠিক আছে মোহাম্মদ রায়হান হোসেন, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাঙ্কস এত সুন্দরভাবে বোঝানোর জন্য। গল্পটা রোমিও জুলিয়েটের নয়। আচ্ছা তোমার নাম কি আমি সঠিক জানি না, তো তোমরা যদি একটু নামগুলো যদি একটু স্পষ্ট করে আমাকে লিখে দিতে যে স্যার আমার নাম অমুক, তুমি ফেসবুক আইডি এর নামটা যা খুশি তাই দাও, সমস্যা নেই। হ্যাঁ তো তোমাদের নামগুলো যদি একটু আমাকে দিতে তাহলে কিন্তু আমার সুবিধা হয়। রোমিও জুলিয়েট, ভালোভাবে বোঝানোর জন্য ধন্যবাদ। আচ্ছা অনেক ধন্যবাদ। আপনারা ভুলভাবে লিখেন তাই, হ্যাঁ ইয়াসমিন সুলতানা ঠিক ধরছো যে আসলে অ্যাকচুয়ালি তোমরা লিখতে ভুল করতেছো। তো তোমরা যদি একটু বাংলায় সুন্দরভাবে, হ্যাঁ 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 তোমরা যদি একটু সুন্দরভাবে বাংলায় লিখে দাও তাহলে কিন্তু, অল্প কথা যদি লিখতো তাহলে কিন্তু আমি বুঝতে পারি, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে আর এফ টা হচ্ছে আমাদের রিটার্ডেশন ফ্যাক্টর। তো কোনো কোনো জায়গায় কিন্তু এটা রিটেনশন ফ্যাক্টর হিসেবেও লেখা থাকে। তো এটা নিয়ে তেমন ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটা হচ্ছে আমাদের আরএফ। তো আরএফটা হচ্ছে আমাদের উপাদান কর্তৃক অতিক্রান্ত দূরত্ব এবং দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব। তো এখন দেখো এটা হচ্ছে আমাদের দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে। আর উপাদান কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, এখানে আমরা 4 ধরনের মনে করো উপাদান নিয়েছি, 1টা 2টা 3টা 4টা। তো এই 4 ধরনের উপাদানগুলোর মধ্যে, অর্থাৎ যে উপাদানগুলোকে আমরা পৃথকীকরণ করতে চাচ্ছি, তো সেই উপাদানগুলোর মধ্যে যদি যে দ্রাবকটা আমরা মিক্স করে নেব, সেই দ্রাবকটা কি হবে, নিশ্চয়ই সেই দ্রাবকটা একেবারে পুরো পাতলা স্তরটা লেভেল পার করে চলে যাবে, তাই না? কিন্তু যে কম্পাউন্ডগুলো বা যে যৌগগুলো আমরা সেপারেশন করতে চাই সেই যৌগগুলো কিন্তু অতদূর পর্যন্ত যাবে না, একদম শেষ মাথা পর্যন্ত যাবে না, ঠিক আছে। তো এখন এই ধরো শেষ মাথা এটার, তো এই শেষ মাথা পর্যন্ত কিন্তু আমাদের দ্রাবকের অতিক্রান্ত দূরত্ব থাকবে
আর এই যে এটা ম্যাক্সিমাম দেখো, এটার এই পর্যন্ত, এটার এই পর্যন্ত, এটার এই পর্যন্ত, এটার এই পর্যন্ত। তো 3টা হোক, 4টা হোক, 2টা হোক, যেটা হোক, তো এটার ম্যাক্সিমাম লেভেল কিন্তু এই পর্যন্ত। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমাদের উপাদানগুলোর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এই দ্রাবকের থেকে কম। হ্যাঁ, দ্রাবকের থেকে কম। এখন এখানে কথা হচ্ছে যে এই যে দূরত্বটা, এখান থেকে এই যে দূরত্বটা, প্রত্যেকটার ক্ষেত্রে আরএফ ফ্যাক্টর আমাদের বের করতে হবে। ধরে নাও এটা হচ্ছে আমাদের এ উপাদান, এটা বি উপাদান, এটা সি উপাদান, এটা ডি উপাদান। তো এখন আমাদের এ উপাদানের জন্য আমরা আরএফ ফ্যাক্টর যদি বের করি, তাহলে কি হবে? উপাদান কর্তৃক অতিক্রান্ত দূরত্ব। তাহলে এই যে বিন্দু থেকে এই উপাদানটা এই বিন্দুতে আমরা দিয়েছিলাম, তো এখান থেকে এ পর্যন্ত আমরা স্কেল বসাবো। হ্যাঁ, এখান থেকে এ পর্যন্ত স্কেল বসাবো। তাহলে কত মিটার বা কত সেন্টিমিটার বা যেটা আসুক, একটা ডিস্টেন্স আসবে এখানে। হ্যাঁ, ধরে নাও তুমি মনে করো এখান থেকে 3.0 মিলিমিটার মনে করো হলো। আর দ্রাবকের জন্য দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, এটা তো সবার জন্য সমান, মনে করো এটা হচ্ছে আমাদের 10 মিলিমিটার। তাহলে এখন ভাগ করলে আমাদের কত আসবে? এটা একটা রেজাল্ট আসবে, আসবে না? তো যাই হোক, তাহলে এই এ কম্পাউন্ডের জন্য বা এ যৌগের জন্য আমাদের হচ্ছে আরএফ ফ্যাক্টরটা হবে এটা আমাদের এইটা। তো এভাবে প্রত্যেকটা যৌগের জন্য আমাদের আরএফ ফ্যাক্টরগুলো আমরা নির্ণয় করতে পারি। এ বি সি ডি প্রত্যেকটার জন্য আলাদা আলাদাভাবে আমরা এই আরএফ ফ্যাক্টরটা নির্বাচন করতে পারি। ঠিক আছে না? আচ্ছা স্যার, আমার নাম আইডিতে যেটা আছে ওইটাই, মোহাম্মদ সোহানুর রহমান শিশির। এই শিশির তোমার আইডির কথা বলিনি তো। আরে বাবারে, তোমরা কেন বোঝো না? স্যার আমার আইডি মোহাম্মদ রায়হান হোসেন, মোহাম্মদ রায়হান হোসেন। স্যার অনেক নেট প্রবলেম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক নেট প্রবলেম হচ্ছে, অসুবিধা নাই। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদেরকে মোটামুটি পাতলা স্তর ক্রোমাটোগ্রাফিটা দেখিয়ে দিলাম। আর একটা ক্রোমাটোগ্রাফি থাকলো, যেটি আর আজকে আমি দেখাতে পারছি না, আমার আনইজি লাগছে। হ্যাঁ, আমার খুব একটা ইজি লাগছে না, ভালো লাগছে না আর কি শরীরটা। তো আমি এটা আগামীকালকে ক্লাসে তোমাদেরকে দেখিয়ে দেবো, দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? আর তোমাদের যদি আজকে কোনো ক্লাস এবং ক্লাসের বাইরে অফ টপিক নিয়ে যদি কোনো কিছু বলার থাকে, তোমরা বলতে পারো, সমস্যা নেই। হ্যাঁ, আর যাদের নেটে প্রবলেম হচ্ছে তারা অবশ্যই আমার রেকর্ড ক্লাসগুলো দেখে নিতে পারো। আমার রেকর্ড ক্লাস দেখার জন্য আমি তোমাদেরকে কমেন্টে দিয়ে দিয়েছি, আমার এভরি ডিটেলস আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি। তারপরেও আমি ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমি আবার কমেন্ট করে দিচ্ছি। হ্যাঁ, ইউটিউব চ্যানেলের লিঙ্কটা তোমাদেরকে আমি আবার কমেন্টে দিয়ে দিলাম। দেখো, একটু ভালো করে চেক করে দেখো। ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমি আমার আবার কমেন্টে দিয়ে দিলাম। আচ্ছা, যাদের নেট প্রবলেম তারা রেকর্ড ক্লাসে নিতে পারবে। আচ্ছা আচ্ছা, শোনো, তোমাদের এই যে প্রশ্নগুলো আজকে আছে না, এই প্রশ্নগুলো সবগুলো উত্তর আমি কালকে দিই। হ্যাঁ, আমি কালকে দিই, তাহলে আমার জন্য একটু ভালো হয়। আজকে একেবারে আনফিট লাগছে আর কি। কবে কলেজে গিয়ে ক্লাস করতে পারবে, এটা এটা আসলে আমার পক্ষে বলা সম্ভব না। এটা একমাত্র আমাদের বাংলাদেশ সরকার যে মুহূর্তে মনে করবেন যে আমাদের কলেজ, স্কুল কলেজ এখন খুলে দেওয়া সম্ভব। হ্যাঁ, সেক্ষেত্রে তখনই তখনই সেটা ডিসিশন হবে এবং সে তখনই আমাদের ক্লাসে অ্যাটেন্ড করতে আমরা পাবো, তার আগে না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। সোহেল রানা সবুজ, আপনার নাম কি? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আজকে লাইভটা এই পর্যন্ত শেষ করে দিচ্ছি। আর যার যা প্রশ্ন আছে তোমরা আগামীকালকে প্রশ্ন করো। আর আগামীকালকে আমি কখন ক্লাস নেব সেটাও তোমাদেরকে জানিয়ে দিই, বা নোটিশ করে তো দিই। আমি 8:30 থেকেই ক্লাস হবে তোমাদের। হ্যাঁ, 8:30 থেকেই ক্লাস হবে। আর আগামীকালকে পেপার ক্রোমাটোগ্রাফিটা নিয়ে আলোচনা করব এবং পেপার ক্রোমাটোগ্রাফির সাথে আরো অন্যান্য যা থাকবে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে? তো সবাইকে ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। তোমরা ভালোভাবে পড়াশোনা করো এই প্রত্যাশাই করছি আমি। ধন্যবাদ সবাইকে।